স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছি আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টার ঘটে যাওয়া খবর তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে বেশ কয়েকজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন তৌহিদুল হক, সমাজ শিক্ষা ও সমাজ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন হাসান আকবর, প্রধান প্রতিবেদক, দৈনিক আজাদী। আছেন খুলনা থেকে গৌরাঙ্গ নন্দী, সিনিয়র সাংবাদিক। এবং আমাদের সঙ্গে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন আহসান হাবিব অপু, সম্পাদক, দৈনিক রাজশাহী সংবাদ। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা রয়েছে যেগুলোর গরম গরম খবর আমরা শুরুতে আপনাদের জানিয়ে দিতে চাই। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, পূর্ণাঙ্গ রূপ পেল পদ্মা সেতু, বসল সড়ক পথের শেষ স্ল্যাব, পিচ ডালা হবে অক্টোবরে, সার্বিক অগ্রগতি ৯৪ ভাগ। পদ্মা সেতুর সর্বশেষ রোডওয়ে স্ল্যাবটিও বসে গেল। এর মাধ্যমে আসলে পদ্মা সেতুর স্বপ্নযাত্রা অনেকটাই পূরণের পথে। আর ৯৪ ভাগ কাজ এর মধ্যে শেষ হয়েছে। সড়ক পথে পরিবহন চলাচলের জন্য অক্টোবরে পিচ ঢালাই হবে। এরপর হয়তো আগামী বছর নাগাদ সেটি হয়তো খুলে দেওয়ার একটি সম্ভাবনা রয়েছে। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। প্রতি বছর ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, সম্ভব হলে ২ ডোজের ব্যবধান কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঘরবন্দি থেকেও নারী নির্যাতিত, ধর্ষণ, যৌতুক, পারিবারিক সহিংসতা সহ সাইবার ক্রাইমের শিকার, জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। অরেঞ্জের বিরুদ্ধে যত অভিযোগ, মালিক সহ ৩ জন রিমান্ডে, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর সব তথ্য। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠ প্রধান শিরোনাম করেছে, বড় করে ছবি দিয়েছে পদ্মা সেতুর। স্বপ্নের পদ্মা সেতুতে গতকাল বসল শেষ স্ল্যাব। স্ল্যাবটি সেতুতে এক বসা মাত্র উল্লাসে মেতে ওঠেন দেশি বিদেশি প্রকৌশলী শ্রমিকরা। সড়ক পথেও জুড়ল পদ্মার দুই পার। ভিওআইপির চোরা কারবার রোধে সব পদ্ধতি বিকল, গত ৩১ মে বন্ধ হয়েছে সিম বক্স ডিটেকশন সিস্টেম। নিরুপায় বিটিআরসি নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে চায়। টিকার ডোজের সময় কমানো যায় কিনা ভাবার নির্দেশ প্রধানমন্ত্রীর, বরিশাল নিয়ে বিবৃতি, ভুল হয়েছে মন্ত্রিপরিষদ সচিব। আরও বেশ কয়েকটি শিরোনাম রয়েছে। একজনের জন্য উন্মুক্ত ২ প্রকল্প ফেলোশিপ, বঞ্চিত অন্য মেধাবীরা, ক্যাডার বৈষম্য। দেশীয় কোম্পানির ঝোঁক, বিদেশে বিনিয়োগ, এই মাসেই ৫টি, আগে অনুমতি ছিল ১২টির। শিক্ষা প্রতিষ্ঠান খোলার তোড়জোড়, আগে খুলবে বিশ্ববিদ্যালয়, আন্দোলনে শিক্ষার্থী, অভিভাবক, আলটিমেটাম। ক্যাম্পাসে শিক্ষকদের প্রতীকী ক্লাসের ঘোষণা। ৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন ১১৭ মৃত্যু, নতুন শনাক্ত ৫,৭১৭। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান দেখে আসতে চাই। ডেইলি সান পদ্মা সেতু নিয়ে প্রধান শিরোনাম করেছে, ড্রিম নিয়ার্স ফুলফিলমেন্ট, all roadway slabs of Podda Bridge installed. Corona fatalities decline, 117 die in 24 hours. Vaccinated industrial workers, family members, Prime Minister. 276 more hospitalized with dengue, 6 hospitals dedicated for treatment. ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনায় চলে যেতে চাই সরাসরি। তৌহিদ হক, আপনার কাছে শুরুতে আসতে চাই। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে তোড়জোড় শুরু হয়েছে। কালের কণ্ঠের শিরোনাম রয়েছে, আগে খুলবে বিশ্ববিদ্যালয়, আন্দোলনের শিক্ষার্থী, অভিভাবক। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতীকী ক্লাসও আমরা দেখছি। এরই মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোর অফিস কিন্তু আজকে খোলা হয়েছে। এখানে আসলে স্বাস্থ্যবিধি বজায় রাখাটা একটি ব্যাপার রয়েছে, চ্যালেঞ্জ রয়েছে, কারণ করোনা এখনো একেবারে নির্মূল হয়নি। যে ঊর্ধ্বমুখী সংক্রমণ সেটি অনেকটাই কমতির দিকে। আসলে শুরুতে আপনার আলোচনা, আপনার মন্তব্য দিয়ে শুরু করতে চাই। ফখরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সম্মানিত সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো আমাদের আসলে শুরু থেকে সশরীরে উপস্থিত হয়ে যে শিক্ষা কার্যক্রম বা শিক্ষা গ্রহণ করা সেটিতে বন্ধ আছে, কিন্তু আমাদের একেবারে শিক্ষা কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, শিক্ষা কার্যক্রম আমাদের তো বন্ধ নেই। আমাদের শুরু থেকে অনলাইন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের কলেজ বা স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনার একটা চেষ্টা হয়েছে। সেটি কিন্তু একেবারে যে কম হয়েছে বিষয়টি এরকমও নয়। আর যে কোনো নতুন ব্যবস্থার বা যে কোনো নতুন পরিস্থিতিতে অনেকগুলো চ্যালেঞ্জ থাকে, সেটি আমার মনে হয় অনেকটাই আমরা অতিক্রম করতে পেরেছি অনলাইন ক্লাসগুলোর ক্ষেত্রে। এরপর আসুন, কিন্তু এই অবস্থা তো আসলে আমরা চাই না। আমরা চাই যে আসলে একজন শিক্ষার্থী সশরীরে তার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে
তিনি সরাসরি মানে ক্লাসরুমে অংশগ্রহণ করবেন এবং তিনি শিক্ষা গ্রহণ করবেন। এখন বিষয় হলো যে আমরা অনেকেই এটা সমালোচনা করে থাকেন যে কেন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে না। আমাদের দুই একটি বিশ্ববিদ্যালয়ের আমি জানি না আসলে তারা মানে কি চায়, বিশেষ করে আমাদের যে 1973 সালের যে স্বায়ত্তশাসন দ্বারা পরিচালিত দুই একটি বিশ্ববিদ্যালয়ের আমি নাম ধরেই বলি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই একজন শিক্ষক তারা একেবারে বটতলায় গাছতলায় ক্লাস নেওয়ার এক ধরনের মানে এক ধরনের প্রতীকী আন্দোলন বলুন বা তারা এই ধরনের একটি ঘোষণা দিয়েছে। কিন্তু বিষয় হলো যে এই বিষয়ে সরকার তো ভাবছে, সরকার যে ভাবছে না বিষয়টি তো এরকম না। যদি না ভাবতো তাহলে আমিও বলতাম যে আসলে এটি খুলে দেওয়া হোক, প্রয়োজনে সেটি আন্দোলনের পর্যায়ে যাক। কিন্তু যেখানে ভাবছে, যেখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থীদের ভ্যাকসিনের ব্যবস্থা করা হচ্ছে, সেখানে এই ধরনের একটি আবার মানে পদচারণা কিংবা আয়োজন সেটি কিন্তু আবার ভিন্ন কিছু তথ্য দেয়। তবে ফখরুল ইসলাম, আমি আপনাকে জানিয়ে রাখি যে ধরুন শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার কিন্তু একটা উভয় সংকটের মধ্যে আছে। সেটি এরকম যে অনেকেই বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান কেন খুলে দিচ্ছে না, আবার খুলে দেওয়ার পরে যদি পরিস্থিতি খারাপ হয় বা অবনতি ঘটে বা শিক্ষার্থীদের মধ্যে শনাক্ত বা সংক্রমণ যদি ছড়িয়ে পড়ে এবং যদি মৃত্যু হারও যদি কোনো কারণে বেড়ে যায়, আমরা সেটি না হোক সবসময় প্রত্যাশা করি, তখন কিন্তু আবার সরকারকে আজকে যারা বলছেন খুলে দেওয়া হোক তারাই দোষারোপ করবে যে সরকার কেন খুলে দিল। আবার আপনি দেখবেন যে অভিভাবক তার সন্তানকে নিয়ে বিভিন্ন পর্যটন বা বিনোদন কেন্দ্রে ঘুরতে যাচ্ছে, সেই অভিভাবকই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুললে আমার সন্দেহ আছে তার সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন কিনা। সুতরাং কিন্তু মানে আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে। সেই সিদ্ধান্তের ব্যাপারটা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যথার্থই বলেছেন যে দুটি ভ্যাকসিনের মধ্যে ব্যবধান কমিয়ে ভ্যাকসিন প্রদান করার এই সংখ্যাটি বাড়িয়ে কিভাবে অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান আমরা খুলে দিতে পারি। সেক্ষেত্রে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে কিন্তু আসলে প্রস্তুত থাকার একটা বিষয় রয়েছে, কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে তৈরি করতে হবে। ক্লাসরুমগুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় রয়েছে, আমাদের হাত পরিষ্কার করার জন্য হাত ধোয়ার ব্যবস্থা, স্যানিটাইজেশনের ব্যবস্থা, এই ব্যাপারগুলো কিন্তু থাকতে হবে। কোন প্রক্রিয়ায় বা কোন পদ্ধতিতে ক্লাসরুমে শিক্ষার্থীরা বসবেন, ক্লাস গ্রহণ করবেন, কিভাবে তারা প্রবেশ করবেন, কিভাবে তারা বিদ্যালয়ের শেষে মানে বেরিয়ে যাবেন, তার এক্সিট ওয়েট গুলো কেমন হবে, কি পরিমাণ শিক্ষার্থী একদিনে অংশগ্রহণ করতে পারবে এবং এক একটা ক্লাসে কতজন অংশগ্রহণ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন রয়েছে। কারণ এই পরিস্থিতিতে চাইলেই তো খুলে দিলাম বিষয়টি কিন্তু এরকম না। এখানে আসলে একটা পরিকল্পনা নিয়ে আমাদের দেরি হয়েছে খুলতে, এটি ঠিক। তবে এটি যারা বলেন সেটা আমিও বলি যে আসলে আমাদের যখন এর আগের বার সংক্রমণ যখন কম ছিল 5% বা 3%-এর মধ্যে যখন ছিল, তখন আমরা চাইলে শিক্ষা প্রতিষ্ঠান কিছুদিন খোলা রাখতে পারতাম। কিন্তু আসলে আমরা একেবারেই করোনা মুক্ত হয়ে খুলতে চেয়েছি, এটাও একদিক থেকে আশাবাদের বিষয়। কিন্তু একেবারে যে উদ্যোগটি হয়নি, নেওয়া হয়নি, বিষয়টি এরকম নয়। তবে আমি যে শেষ যে কথাটি বলবো যে আর বিলম্ব না করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রয়োজনীয় যে পদক্ষেপ বা ব্যবস্থাগুলো আমাদের গ্রহণ করা প্রয়োজন, সেটি আমরা অতি দ্রুত ব্যবস্থা করে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিই। প্রয়োজনে একদিন শিক্ষার্থীরা স্কুলে যাক, তারপরও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। কারণটা হলো বাসায় থেকে শিক্ষার্থীদের একটা মনস্তাত্ত্বিক যে একটা পীড়নের মধ্যে আছে, কিংবা তারা বাসার মধ্যে কতদিন থাকবে, তাদের মানসিক বৈকল্য অনেকের দেখা দিচ্ছে, কিংবা বন্ধুদের সাথে মানে একত্রিত হওয়া, এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যে তাদের শিক্ষার পরিবেশটি যাতে আমরা নিশ্চিত করতে পারি, আমার মনে হয় এই ভাবনাগুলো আমরা অতি দ্রুত যদি আমরা বাস্তবায়ন এবং সিদ্ধান্তের জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে আমাদের শিক্ষার যে ক্ষতি হয়েছে যতটুকু, শুধু আমাদের দেশে না সব দেশেই কম বেশি ক্ষতি হয়েছে, সেই ক্ষতিগুলো আমরা পুষিয়ে নিতে পারবো। তবে এক্ষেত্রে কোনো রাজনীতি বা ষড়যন্ত্র নয়, সবাইকে একযোগে কাজ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা একটু চট্টগ্রামে হাসান আকবর চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, আমরা আপনার কাছে একটু আসতে চাই। আজকে 54 দিনের মধ্যে সর্বনিম্ন 117 মৃত্যুর সংখ্যা অনেকটাই কমছে, যেখানে 264 বা 200-র উপরে আমরা মৃত্যু দেখেছি, বা গত কিছুদিন ধরে 200-র নিচেও ছিল। সংক্রমণ অনেকটা কমেছে। চট্টগ্রাম আসলে পরিস্থিতি কি, এবং সেখানে সংক্রমণ মৃত্যু নিশ্চয়ই দুটোই কমেছে, মানুষ আসলে স্বাস্থ্যবিধি কতটা মানতে দেখছেন, সেখানকার পরিস্থিতি জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি চট্টগ্রামের অবস্থা আসলে ঢাকা থেকে খুব বিচ্ছিন্ন কিছু নয়, সারা দেশের যে অবস্থা করোনা পরিস্থিতি চট্টগ্রামও একই অবস্থা। এখানে অনেকটা কমে আসছে এবং স্বস্তিদায়ক হচ্ছে যে প্রায় 58 দিনের পর আমাদের
সংক্রমণ কমছে, এটা একটা শুভ লক্ষণ বলা যাবে। তবে এটা আমাদের যেটা মনে হচ্ছে, আমাদের বিশেষজ্ঞরা যেটা বললেন, আজকে অফিসে আমরা যেটা আলোচনা করলাম, যে আমাদের মনে হচ্ছে যেটা বিগত যে লকডাউন পরিস্থিতিটা আমাদের ছিল, সেই লকডাউনের একটা সুফল আমরা পেতে শুরু করেছি। কিন্তু এই লকডাউনের পরবর্তীতে সব অফিস আদালত সব খুললো, বাসগুলা চলছে, টেম্পু ট্যাক্সি গণপরিবহন চলছে। এটার প্রভাবটা কিভাবে আমাদের করবে, এই যে কমে যাওয়াটা, এই কমে যাওয়াটা আসলে ধরে রাখা যাবে কিনা সেটা আসলে বলার জন্য আরো 2-4 দিন আমার মনে হয় সময় লাগবে। আরো 2-4 দিন পরে আমরা বুঝতে পারবো আসলেই যে আমাদের সংক্রমণটাকে নিম্নমুখী না আসলেই বাড়ছে। আর এক্ষেত্রে আরেকটা ভালো দিক হচ্ছে আমরা ভ্যাকসিনেট করা, বেশ ভালোভাবে ভ্যাকসিনেট করছে আমাদের চট্টগ্রামে, এটার একটা সুফল নিশ্চয়ই মিলবে। আর করোনা পরিস্থিতি বর্তমানেও যে অবস্থায় আছে, এত আমাদের সামাজিক দূরত্ব বলেন, স্বাস্থ্য সুরক্ষা বলেন, স্বাস্থ্যবিধি বলেন, এগুলা না মানার কোনো সুযোগ নেই, এগুলা মেনে চলতে হবে। কিন্তু চট্টগ্রামে কোথাও স্বাস্থ্যবিধি মানার বিন্দুমাত্র লক্ষণ নেই। আপনি টিসিবির পণ্য বিক্রি হয়, আপনি জানেন টিসিবির পণ্য বিক্রি হয়। আজকেও আমি দেখলাম যে টিসিবির পণ্য বিক্রির জন্য যেভাবে মানুষ লাইন ধরেছে, সেটা একটা অভাবনীয় দৃশ্য। আপনি এনআইডি, ছাত্রদের এনআইডি করতে হচ্ছে, এনআইডি চট্টগ্রামে যে নির্বাচন কমিশনের যে কার্যালয়টা আছে, ওখানে এনআইডির জন্য যে পরিমাণ মানুষ লাইন ধরেছিল সারাদিন এবং আজকে কয়েকদিন ধরে, এটা অভাবনীয়। পাসপোর্টের জন্য মানুষের যে লাইন, এটা অভাবনীয়। আসলে সর্বক্ষেত্রে, হাটে বাজারে, রাস্তায়, বাসে, শপিং মলে, সর্বত্র স্বাস্থ্যবিধির মানার কোনো লক্ষণই চট্টগ্রামে নেই। এবং এটার কোনো খেসারত আমাদের দিতে হয় কিনা, এটার কোনো মূল্য আমাদের দিতে হয় কিনা, সেটার জন্য আমাদেরকে, আমি শুরুতে যে কথা বললাম যে আমাদের 2-4 দিন অপেক্ষা করতে হবে। আমার মনে হয় আর 2-4 দিন পর এই ব্যাপারটা বলা যাবে যে আসলে আমাদের সংক্রমণ নিম্নমুখী কিনা। জি, থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা আসলে করোনা পরিস্থিতি কমছে, বাট আশঙ্কার কথা আমরা চট্টগ্রাম থেকে শুনলাম। আমরা একটু গৌরাঙ্গনন দিয়ে আপনার কাছে একটু আসতে চাই যে লকডাউনের পরে খুলনা আসলে জনসচেতনতা মানুষের মধ্যে বাড়ছে কিনা। আমরা যদিও এখন এই দফায় দফায় বেশ কিছুদিন ধরে আমরা লকডাউনের মধ্যে ছিলাম, সারা দেশের মানুষ লকডাউনের যে সুফলটি সেটি আমরা এখন পাচ্ছি, এখন অনেকটাই কমতির দিকে। সেখানে আসলে কি অবস্থা, খুলনার পরিস্থিতি কি? কারণ সেখানে বর্ডার এলাকাও রয়েছে খুলনা বিভাগের অধীনে, সেখানে আসলে এখন কি অবস্থা? ধন্যবাদ আপনাকে এবং অন্যান্যরা যারা যুক্ত আছেন আমাদের সঙ্গে আলোচনা, তাদের সকলকে শ্রদ্ধা নিবেদন করছি। আপনি যেমনটি বলছিলেন এবং আমরা জানি যে বেশ কিছুদিন ধরে খুলনার অবস্থা, গোটা খুলনা বিভাগের অবস্থা খুব খারাপই ছিল, মৃত্যু হার অনেক বেশি ছিল। সেই হারটা কমতে শুরু করলো। যেমন আজকে খুলনা জেলায় কোনো মৃত্যুর ঘটনা নেই, কিন্তু খুলনা বিভাগের মধ্যে মৃত্যুর ঘটনা কুষ্টিয়াতে অনেক বেশি। কুষ্টিয়াতে বেশ কিছুদিন ধরে বেশি চলছিল মানে একেবারে সীমান্তবর্তী এলাকা কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, এই এলাকাগুলোর মৃত্যু হার অনেক বেশি ছিল। আর সামগ্রিকভাবে যেটি সংবাদকর্মী হিসেবে আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে সেটি খুলনা বিভাগে শুধুমাত্র এই লকডাউন পর্ব না, তার আগে থেকেই খুলনাতে স্থানীয়ভাবে একটি বিধিনিষেধের মধ্যে ছিল। সেই বিধিনিষেধটার যেখান থেকে সংক্রমণটা যাতে কমে সেরকম বিষয় এখন কমছে, এটি খুব আশার দিক, ভালো দিক। কিন্তু যেটি বারবারই কথা বলা হচ্ছে, আপনারা বা অন্যান্যরা প্রশাসনের পক্ষ থেকে যে কথাটি বারবার বলা হচ্ছে, স্বাস্থ্যবিধি মেনে চলার যে বিষয়টি, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারটিতে এক ধরনের অনীহা আছে। রাস্তাঘাটে যেসব মানুষজন চলাফেরা করছেন, তাদের প্রয়োজনে যারা যাচ্ছেন বাজারে, অফিসে বা রাস্তাঘাটে অন্যান্য যাতায়াতের মধ্যে দিয়েও, এখানে সকলেই যে মাস্ক পরছেন বিষয়টি এরকম না। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার যে ব্যাপারটি, নিজেদের অভ্যাসের মধ্যে যেটি থাকবার কথা, সেইটি থেকে আমরা যেন বেশ খানিকটা পিছিয়ে আছি এবং আমাদের মধ্যে এক ধরনের তাচ্ছিল্য আছে ব্যাপারটি নিয়ে, যে আমরা কি হবে এটাই বা মেনে চলার যে ব্যাপারটা। তবে আবার এটাও ঠিক বলতে হবে যে মাস্ক পরার যে একদম মানুষ মানছে না বা পড়ছে না, এক ধরনের মানুষের মধ্যে সেই সচেতনতা তৈরি করছে, তারা সবসময় মাস্ক পরছেন। তবে টোটাল সার্বিক মানুষদের মধ্যে দিয়ে যেমন মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যতটুকু প্রয়োজনীয়তা বা সচেতনতা যেটা ছিল, সেটি আসলে চোখে পড়ছে না। এটা থেকে আবার সংক্রমণের একটা লক্ষণ দেখা দেবে কিনা সে আশঙ্কা আসলে কিন্তু থেকেই যাচ্ছে। আর তারপরে একটা জিনিস আমরা মনে হয় জেনেছি, আজকের খবরের কাগজেও আমরা খবর জেনেছি, যেটি
আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারতে তারা আশঙ্কা করছে সেখানে তৃতীয় ঢেউ অক্টোবর নাগাদ তারা তৃতীয় ঢেউয়ের চরম অবস্থানে পৌঁছাবে। এটি কিন্তু স্বাভাবিকভাবে আমাদের প্রতিবেশী দেশে যদি এরকম একটি সংক্রমণের অবস্থাটি দেখা দেয় তাহলে আমাদের দেশে কিন্তু একটি ঝুঁকি থেকেই যায়। বর্ডার গুলো কি আগের সতর্ক অবস্থায় কি বর্ডার গুলোতে আছে? বর্ডার গুলিতে যে অবস্থাটা আছে এখনো তো চালু, মানে গমন মানুষের যাতায়াতের ব্যবস্থাটা তো বিধিনিষেধ এখনো আছে, বিধিনিষেধ আছে এবং সে বিধিনিষেধটা এই মাস পর্যন্ত আছে। পরবর্তীতে যদি সেটি আর না বাড়ানো হয় তাহলে হয়তো একটা নিয়ম মেনে খোলা হবে বলে আমরা জানছি। জি, আমরা একটু সাধারণ মানুষের যে গমনাগমন, আমরা একটু রাজশাহীর খবর একটু জেনে আসতে চাই। এই বিষয়ে আহসান হাবিব অপু আমাদের সঙ্গে যুক্ত আছেন। হাসপাতালগুলো আসলে কি অবস্থা? আমরা দেখছি যে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই বাড়ছে। আজকেও রাজধানীতে একজন 4 মাসের শিশু মারা গেল শিশু হাসপাতালে। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি আছে, করোনা পরিস্থিতি আছে, সবকিছু মিলে হাসপাতালগুলো আসলে কি অবস্থা? সেখানে করোনা রোগীর সংখ্যা কেমন? যেহেতু এখন করোনা রোগীর সংখ্যা অনেকটাই কমছে, হিমশিম অবস্থায় কি আছে কিনা? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঘিরেই আমরা গত কয়েকদিন ধরে যে করোনা যখন খুবই ঊর্ধ্বগতি, সেই সময় থেকে যে বিষয়টি আলোচিত হচ্ছে যে রাজশাহীতে চিকিৎসা সেবার মানটা কোন পর্যায়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে যেটি হচ্ছে যে রাজশাহী অঞ্চলে যে জুলাই মাসটি ভয়ঙ্কর মাস গেছে, বিশেষ করে করোনা পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে যেটি দেখা গেছে যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে চিকিৎসা সেবা, যেই মানুষের যেই সংখ্যক রোগীর সেবা দেওয়ার ক্ষমতা, সেখানে প্রায় অর্ধেক রোগী করোনা রোগী হয়ে গেছিল। এখানে আমরা যদি বলতে চাই যে এখানকার মোট 513টি আসন, যেটি বেড এখানকার করোনা রোগীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল। তবে সেই অবস্থায় এখন যদি বলি যে আমরা এই যে 513টি বেডের প্রায় 500 পর্যন্তই রোগী উঠে যাওয়ার অবস্থা হয়েছিল। তবে আজকের চিত্রটা যদি বলি যে খানিকটা উন্নতি বলতেই হয়, কারণ এখন 300 নিচে রোগী থাকছে গত কয়েকদিন ধরে। আজকের রোগী এখানে 238 জন রোগী করোনা ওয়ার্ডে বা করোনা ইউনিটে ভর্তি আছে। এখানের যে মারা যাওয়ার চিত্রটা প্রতিদিনই কিন্তু সকালবেলার আমাদের সংবাদকর্মীদের একটা চিত্র, একটা যোগফল করতে হয়, যেটি হচ্ছে যে প্রতিদিন কতজন রোগী মারা যাচ্ছে করোনা ইউনিটে। সেই সংখ্যাটি আমরা জুলাই মাসটি ভয়ঙ্কর মাস পার করেছি, এই সময়টাই 20 জন 25 জন করে প্রতিদিনই রোগী মারা যাওয়ার ঘটনা ঘটছে। যেটি চিত্রটা এখন আগস্ট মাস এসে আমরা কিছুটা কম দেখছি। এখন আজকের চিত্র হচ্ছে আজকে 10 জন মারা যাওয়ার তথ্য আমরা আজকে সকালে যে গত 24 টিকা প্রয়োগ একটু আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, টিকা প্রয়োগ আসলে কতটা চলছে সেখানে? হ্যাঁ, আমি বলিনি, ধন্যবাদ। এই যে মারা যাওয়ার চিত্রটি কিন্তু কমে আসছে। এটি আমরা গত মাসের যেটি 531 জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছিল, আর এই মাসের যে আজকে 23 জন পর্যন্ত আমরা চিত্র দেখছি যে 294 জন মারা গেছে। তো এই যে অবস্থা উন্নতি হওয়ার পেছনে যে কারণটি বলা হচ্ছে যে মানুষের টিকা দানের যে আগ্রহের জায়গা বা মানুষের টিকা গ্রহণকারীর সংখ্যা বেড়ে যাওয়া একটি কারণ হিসেবে ধরা হচ্ছে। লকডাউন পরিস্থিতি, বিধিনিষেধ এসব বলা হচ্ছে, কিন্তু তারপরেও বিশেষজ্ঞরা যেটি বলছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ আছেন মেডিকেল কলেজের ডাক্তার নওশাদ আলী বলছিলেন যেটি যে এইখানকার যে তারা কয়েকদিন ধরে যে অবজারভেশন করে দেখছেন যে মূলত যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে এই সংক্রমণের হার যেমন কম, সেই সাথে তাদের অসুস্থ হয়ে যাওয়ার বা হাসপাতালে ভর্তি হওয়ার যে প্রবণতা বা প্রয়োজনীয়তা সেটিও কমে যাচ্ছে। তো আজকের যে চিত্র, এই যে উন্নতির যে চিত্র, তার পেছনেও কিন্তু টিকা গ্রহণের একটি বিষয় কিন্তু দেখা যাচ্ছে। এবং রাজশাহীতে আজকে আমরা টিকা গ্রহণ কেন্দ্র যেটি রাজশাহী শহরে, এইখানে দেখেছি প্রচুর ভিড় এবং এটি প্রতিদিনই দেখছি। শিক্ষার্থীদের মধ্যে টিকা গ্রহণ করার যে সুযোগ এসেছে 18 বছর বয়সের উপর হলে, তাদের মধ্যেও কিন্তু প্রচন্ড এক ধরনের আগ্রহ তৈরি হচ্ছে। এবং একটি বিষয় এখানে উল্লেখ করতে হয় যে করোনা পরিস্থিতির পর যখন খুব খারাপ পরিস্থিতির পর যখন টিকা দেওয়া শুরু হলো, তখন কিন্তু মানুষের মধ্যে যে অনাগ্রহ দেখেছি টিকা গ্রহণের ক্ষেত্রে, এই যে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পরে কিন্তু এটি কিভাবে পাওয়া যায় সেটি কিন্তু মানুষ এক ধরনের খোঁজাখুঁজি শুরু করেছে, এবং কিভাবে কোথায় টিকা পাওয়া যায়, কোথায় রেজিস্ট্রেশন করা হয়, এইসব নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রবণতাটা বেড়েছে এবং টিকা গ্রহণের সংখ্যাটিও বেড়েছে। এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এখন এই পরিস্থিতিতে ভালো থাকার একটি মাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা গ্রহণ করা। এবং আমাদের যেটি মনে হচ্ছে যে হয়তো সেটি মেনে চলার মাধ্যমেই রাজ্যের পরিস্থিতিও সারা দেশের মতোই আগামী দিনে উন্নতি হতে থাকবে, এটি কিন্তু বিশেষজ্ঞরাও তেমন। আসবো আপনার কাছে, আসবো নিশ্চয়ই। বাংলাদেশ প্রতিদিন একটি শিরোনাম রয়েছে, ঘরবন্দি থেকেও নারী নির্যাতিত, ধর্ষণ, যৌতুক, পারিবারিক সহিংসতা সহ সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন নারীরা।
মহামারীর সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, লকডাউন, অফিস আদালত সরাসরি যাওয়া বাধ্যবাধকমূলক নেই, কিন্তু এরপরও আসলে বাসায় থাকতে হচ্ছে নারীদের, সেখানে নির্যাতনের শিকার হচ্ছেন। আমরা দেখেছি গত বছরই আসলে ধর্ষণের যে একটি মহামারী আমরা লক্ষ্য করেছি, সেটি আসলে খুব উদ্বেগজনক হারে বেড়েছিল। সারা দেশে আমরা একই রকম চিত্র দেখেছি। জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ। আমরা একটু জনাব তৌহিদুল হক আপনার কাছে আসতে চাই, এই বিষয় নিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। আসলে আমাদের নারীরা কতটা এখন সেফ, তারা আসলে সমাজে, বা আমরা কতটা তাদেরকে এই সমাজকে সেভাবে তৈরি করতে পেরেছি, আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এই করোনার পরে, আপনি যেমনটি বলছিলেন, গত বছর আমরা যে ধর্ষণের যে অনেকগুলো ঘটনা আমরা লক্ষ্য করেছি, এবং ধর্ষণ করে কিংবা নারী নির্যাতন করে তার ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, এবং মনে হচ্ছে যে এটি একটি খুব সহজ কাজ বা এটি একটা আনন্দের বিষয়, এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল। পরবর্তী সময় সুশীল সমাজ বা নাগরিক সমাজ বা মিডিয়ার মানে বলা যেতে পারে সোচ্চার ভূমিকার মধ্য দিয়ে ধর্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি কিন্তু আসলে আমাদের আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখুন, যে কোনো আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, আমাদের যে জীবন ধরন এবং আমাদের জীবন ধরনের জেন্ডারের যে গুরুত্ব, অর্থাৎ পুরুষ এবং নারীকে আমরা যেভাবে সামাজিক প্রেক্ষাপটে মূল্যায়ন করি, কর্মজীবনে যেভাবে আমরা তাকে মূল্যায়ন করি, পারিবারিক প্রেক্ষাপটে আমরা তাকে যেভাবে মূল্যায়ন করি, সেরকম একটি বাস্তবতা তো আমাদের দেশে আছেই। সেই বাস্তবতার সাথে আমাদের নতুন করে করোনা পরিস্থিতি যুক্ত হয়েছে। আপনি খেয়াল করবেন যে কোনো, শুধু আমাদের দেশে না, যে কোনো মানে বিশেষ পরিস্থিতিতে, অতিমারি অথবা মহামারীতে 3 ধরনের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। একটা হলো শিশু, একটা দ্বিতীয় নারী, তৃতীয় হলো প্রবীণ জনগোষ্ঠী। এখন এটি কেন বেশি ক্ষতিগ্রস্ত হয়? যে রাষ্ট্রের অথবা সরকারের অথবা সমাজ ব্যবস্থায় প্রতি জেন্ডারের অথবা প্রতি বলা যেতে পারে প্রতি স্তরের বা বয়স ভেদে যে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের জন্য রাষ্ট্রের যে কার্যক্রম, নাগরিক সুবিধা, অর্থাৎ একটি রাষ্ট্রের যে নাগরিকদের সেবা প্রদানের ক্ষেত্রে কল্যাণমূলক যে ভাবনা, যে সেবা অথবা চিন্তা ভাবনা অথবা তার কার্যকরী যে বাস্তবায়ন, সেই জায়গাগুলো যদি যথার্থ না হয় এবং সমাজে যদি আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটি অপরাধ হলে তার বিচারটি পেতে যদি দীর্ঘ সময় যদি লেগে যায়, এবং অপরাধী যদি কোনো না কোনো ভাবে ক্ষমতার সাথে সম্পৃক্ত থেকে যিনি ভিকটিম হলেন তাকে যদি আবার ভিকটিমাইজেশন, পুনরায় আবার অপরাধ করার অথবা ভিকটিম করার হুমকি দেন অথবা নানা ধরনের প্রভাব বিস্তার করেন, তখন সমাজে আসলে অপরাধের ক্ষেত্রে ইতিবাচক, অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করি না। সেটি আপনি নারীর ক্ষেত্রেই বলুন, সেটি শিশুর ক্ষেত্রেই বলুন, অথবা প্রবীণের ক্ষেত্রেই বলুন, বা অন্য পারিবারিক সহিংসতার ক্ষেত্রেই বলুন। আমরা নানাভাবে নানা উদ্যোগের মধ্য দিয়ে নানা ভালো ভালো কথা বলে আমরা প্রতিটি দিবস পালন করি। সেক্ষেত্রে আপনি যেটি বলছিলেন যে নারী নির্যাতন প্রতিরোধের যে প্রেক্ষাপটে যে দিবসটি আমরা পালন করি, সেক্ষেত্রে আমরা খুব ভালো ভালো কথা বলি। সেক্ষেত্রে আমাদের দেশে যেটি প্রয়োজন হবে যে আমাদের জেন্ডার ভিত্তিক সংবেদনশীলতা এবং সহনশীলতা বাড়াতে হবে। এটি হঠাৎ করে বাড়ানো সম্ভব হবে না। আমরা বারবার বলছি, সেটি হচ্ছে আমাদের দেশে সামাজিক ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন রয়েছে। সেই জায়গাটি হয়তো আমাদের এখানে রাষ্ট্র বা সরকার খুব গুরুত্ব দিয়ে, কতটা গুরুত্ব দিয়ে আলোচনা করে আমি এখন পর্যন্ত সেটি উপলব্ধি করতে পারছি না। কারণ আমাদের এখানে সামাজিক বিষয়গুলোকে সবসময় অবহেলার দৃষ্টিতে পিছিয়ে পড়ার একটি দিক হিসাবে চিন্তা করা হয়। একজন মানুষ সে যে প্রফেশনে থাকুক না কেন, তার সামাজিক সুস্থতার জায়গাতে যদি ঘাটতি থাকে, তার ইতিবাচক আচরণ প্রদর্শন করা বা আচরণ করার ক্ষেত্রে যদি ঘাটতি থাকে, তাহলে কিন্তু মোটা দাগে সেই মানুষটি সমাজে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করবে। আমাদের এখানে দেখছি যে একজন মানুষ উচ্চ শিক্ষিত, কিন্তু সে পরিবারের মানে নানা ধরনের মানে সহিংসতা তৈরি করছে, তার স্ত্রীকে নির্যাতন করছে, অথবা ভাই বোন পরিবারের অন্য সদস্যকে নির্যাতন করছে, তার নিজের সন্তানকে নির্যাতন করছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে, একজন নির্যাতিত ব্যক্তি, যেটি আমরা তাত্ত্বিকভাবে প্রমাণিত, এটি একজন নির্যাতিত ব্যক্তি আর একজন ব্যক্তিকে নির্যাতন করার মতো মনস্তত্ত্ব ধারণ করে, এবং এটি আমাদের দেশে না, সকল দেশেই এটি থিওরিটিক্যালি ট্রু। তো এই জায়গাতে আমরা যেটি বলবো যে আমাদের সেই সামাজিকভাবে আমাদের পরিবর্তনের জায়গাতে কাজ করতে হলে আমাদের শৈশব থেকেই আমাদের পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে
আমাদের সোশ্যাল গভর্নেন্স বলতে আমরা একটা শব্দ বলি, সামাজিক অনুশাসনের মধ্যে দিয়ে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের মানুষগুলোকে নির্যাতন মুক্ত বা নির্যাতন পরিহার করে এক ধরনের সংবেদনশীল, সহনশীল এবং মর্যাদা এবং অধিকারের ভিত্তিতে সমাজ তৈরি করার জায়গাতে আমাদের কাজ করতে হবে। এবং সেইভাবে আমাদের সকল শিক্ষণ প্রক্রিয়া, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত যে উপাদানগুলো, সেই উপাদানগুলোকে এইভাবে সজ্জিত করতে হবে। তাহলে আসলে আমরা নির্যাতন মুক্ত একটা সমাজ পাবো। সেটি শিশু নির্যাতনের ক্ষেত্রে বলুন বা নারী নির্যাতনের ক্ষেত্রে বলুন, সকল নির্যাতন বন্ধ হবে, একটা সহনশীল অবস্থা তৈরি হবে। জি, ধন্যবাদ। আমরা একটু যেতে চাই, আপনি থাকুন আমাদের সঙ্গে। জনাব হাসান আকবর, আপনার কাছে একটু আসতে চাই। ডেঙ্গু পরিস্থিতি কিন্তু অনেকটাই বেড়েছে চট্টগ্রামে। আসলে ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? আসলে রাজধানীতে ডেঙ্গু খুব ভয়াবহ আকারে বেড়েছে দেশের বিভিন্ন জায়গার তুলনায়। যে বিষয়টি বললাম যে গত 23 দিনে ডেঙ্গুতে 25 জনের মৃত্যু হয়েছে। এখন আসলে ডেঙ্গুর ধরনটা অনেকটা পরিবর্তন হয়েছে। থেমে থেমে বৃষ্টি হয়, এই কারণে ডেঙ্গুর এডিসের যে লার্ভা, সেটিও এডিস মশার পরিমাণও বেড়ে যাচ্ছে। চট্টগ্রামের অবস্থা একটু জানতে চাই সংক্ষেপে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে আসলে ডেঙ্গু পরিস্থিতি এখনো অসহনীয় বলা যাবে না, বেশ মানে সহনীয়। ঢাকার মতো পরিস্থিতি চট্টগ্রামে এখনো তৈরি হয়নি, কিন্তু এটা হতে খুব বেশি হয়তো সময় লাগবে না। চট্টগ্রামের হাসপাতালগুলোতে আজকে আমাদের পত্রিকা একটা লিড আইটেম, এটা যে আমরা যেটা লিড আইটেম করেছি সেটা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। এখানে এর ছোট্ট একটু কথা বলতে চাই আমি। আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মশক নিধনের যে ওষুধ ব্যবহার করে, সেই ওষুধ নিয়ে কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা গবেষণা করেছিল যে ওষুধটা কতটুকু কার্যকর। দেখা গেল সেই ওষুধে মশা মরে না এবং লার্ভা ওইটাও নষ্ট হয় না। যে লার্ভাটা যে নষ্ট হবে সেটাও হয় না, মশাও মরে না, 8% মাত্র কাজ করে। এবং এক পর্যায়ে এটাকে ওষুধটাকে এটা কেরোসিন মিক্স করে দেওয়া হয়, কিন্তু এক পর্যায়ে কেরোসিন মিক্স না করে পুরো শুধু ওষুধ দিয়ে, একদম র ওষুধ দিয়ে চেষ্টা করা হলো যে মশা মরে কিনা, সেটাও তাতেও মশা মরে না। তো এই যখন পরিস্থিতি, আমাদের মশক নিধন যে কার্যক্রম, সেই কার্যক্রমের এই যখন পরিস্থিতি, তখন চট্টগ্রামের মানুষ ডেঙ্গু নিয়ে আসলে শঙ্কিত। এই অবস্থার মধ্যে চট্টগ্রাম হাসপাতালে, চট্টগ্রাম যে আমাদের চট্টগ্রাম যে হাসপাতাল আছে, সেখানে ডেঙ্গু রোগীর বেশ আনাগোনা দেখা যাচ্ছে, অনেক ডেঙ্গু রোগী। তবে এখন পর্যন্ত খুব হয়নি, আমরা একদম আশঙ্কাজনক পর্যায়ে এখনো যায়নি। তবে একদম যে স্বস্তিতে তো থাকার ব্যাপার নয়, স্বস্তিতেও নেই, আবার একদম শঙ্কিতও নয়। কিন্তু ডেঙ্গু পরিস্থিতি যে কোনো সময় এটা নিতে পারে। চট্টগ্রামে যেভাবে বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হয়, আজকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি যেভাবে জমছে, এবং এগুলোতে যদি আমরা মশক নিধন কার্যক্রম, সবচেয়ে বড় কথা হচ্ছে ওইটাই যে আমাদের মশার যে মারছি, সেই মশা তো মারতে পারছি না। আমাদের ওষুধ, সিটি কর্পোরেশন ওষুধ দিচ্ছে, কিন্তু সে তার তো মশা মরছে না। মশা যদি না মরে তাহলে ডেঙ্গু তো আসবেই। তা আমরা সেই আশঙ্কাটা করছি যে ডেঙ্গু পরিস্থিতির চট্টগ্রামে অবনতি হতে পারে। আমি আজকের এই আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো যে আমাদের চট্টগ্রামে একটা কার্যকর ওষুধের ব্যবস্থা করা হোক, যে ওষুধটা দিয়ে অন্তত সিটি কর্পোরেশন সেই ওষুধ ছিটালে মশাটা অন্তত মরবে। মশা যদি না মরে তাহলে এই করোনা পরিস্থিতির মধ্যে, করোনা নিয়ে দিশেহারা আমরা, আমাদের স্বাস্থ্য খাত দিশেহারা, এই অবস্থার মধ্যে ডেঙ্গুর মতো একটা আপদ যদি আমাদের উপর আবার চেপে বসে, তাহলে আমাদের এটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। জি, ধন্যবাদ। এর মধ্যে আমরা দেখেছি যে 6টি হসপিটালকে ডেডিকেটেড করা হয়েছে ডেঙ্গুর চিকিৎসার জন্য। 276 জন আজকে গত 24 ঘন্টায় হসপিটালাইজড হয়েছেন, এমন একটি খবরও কিন্তু রয়েছে। আমরা একটু গৌরাঙ্গ নন্দী আপনার কাছে একটু আসতে চাই। কালের কণ্ঠে একটি শিরোনাম রয়েছে, ভিওআইপির চোরা কারবার রোধে সব পদ্ধতি বিকল, গত 31 মে বন্ধ হয়েছে সিম বক্স ডিটেকশন সিস্টেম। এখানে বলা হয়েছে যে 7 বছর আগে 2014 সালে ঈদুল আজহায় যে পরিমাণ কল এসেছিল দেশে বৈধ পথে, সে 16 কোটি মিনিট টেলিফোন কল আসে, যেখানে এবারের ঈদে আসলে অনেকটাই কমেছে। এর কারণে আসলে যে অবৈধভাবে যে ভিওআইপির যে ব্যবসা, সেখানে আসলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, কোটি কোটি টাকার রাজস্ব কিন্তু হারাচ্ছে। নিরুপায় বিটিআরসি নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে চায়। গত 2 ঈদেও বিদেশ থেকে প্রত্যাশিত পরিমাণে কল আসেনি, টেলিটকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের ঘড়িমসি। জনাব গৌরাঙ্গ নন্দী, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে। দেখুন, এটা একেবারে একটি প্রযুক্তিগত বিষয়, যেটি টেলিকমিউনিকেশনের ব্যবস্থাটা কিন্তু আগে থেকে অনেক উন্নত হয়েছে। আমরা অনেক আগের কথা যদি বলি, ধরুন 20 বছর আগে কি অবস্থা ছিল, 20 বছর বা 30 বছর আগে একেবারেই আমরা ল্যান্ড ফোনের উপরে ভিত্তি করে চলতাম। ল্যান্ড ফোনের একটা ব্যবস্থা ছিল, বাংলাদেশ গোটা দেশব্যাপী তার একটা নেটওয়ার্ক ছিল এবং টিএনটি সেটা পরিচালনা করত।
যখন মোবাইল ফোন, হাতে তোলা ফোন এবং তারবিহীন ফোনের যে যেটি হলো, চালু হওয়ার সাথে সাথে এর সাথে এই যে কল সিস্টেম, যেটা ভিওআইপির মাধ্যমে যেটি বিদেশি যে কলগুলি আসা যাওয়া হতো, এগুলো প্রকৃতপক্ষে শুরু থেকেই বাইরে মানে বেসরকারি পর্যায়ে এক ধরনের বিশেষ জানাশোনা ব্যক্তিরা এগুলো নিয়ন্ত্রণ করতে শুরু করে, এবং সেই নিয়ন্ত্রণের ফলে যেটি হয় যে টিএনটি বৈধ কল আদান প্রদানের মাধ্যমে যে পরিমাণ রাজস্ব পাওয়ার কথা, সেই রাজস্ব পাওয়াটা বন্ধ হতে থাকে। এখন সরকার যখন এর বিরুদ্ধে স্টেপ নিল, স্টেপ নেওয়ার ফলে এটা কমতে শুরু করেছে। এই যে ব্যাপারটি, এটি হচ্ছে আমাদের যে ব্যবস্থা, রাষ্ট্রীয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতাটা আসলে অনেক বেশি বাড়িয়ে তুলতে হবে, এবং তাদেরকে ওইরকম সতর্ক থাকতে হবে যাতে পাল্টা প্রতিযোগিতাভাবে বেসরকারি পর্যায়ে এমন কেউ এই ধরনের কল ব্যবস্থা নিয়ন্ত্রণ না। ব্যাপারটি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত এই ব্যাপারটি এখনো যদি লক্ষ্য করা যায়, সেটি হলো বেসরকারি খাতে বেসরকারি ব্যবস্থাপনা প্রযুক্তিগত বিকাশ কিন্তু অনেক দূর আগিয়েছে, সেটি তুলনামূলকভাবে রাষ্ট্রীয় যে নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলো থেকে। যেমন দেখেন, আমাদের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত টিএনটির যে মোবাইল ফোন সিস্টেমটি, সেইটার সিস্টেমটা কিন্তু এখনো মানুষ সেইভাবে সেবাটা পায়নি। কিন্তু সক্ষমতা বা ধরেন তাদের যে মেশিনারি ইকুইপমেন্টস দিয়ে যে অবস্থাটা তৈরি করা হয়েছিল, তাদেরকে যেভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছিল, এটি কিন্তু উদ্যোগ দেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগটা কিন্তু মানুষের কাছে কিন্তু সেবাটি পৌঁছায়নি। মানুষের কাছে এই যে সেবাটি মানুষ গ্রহণ করছে, সেটা কিন্তু বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে, এবং বেসরকারি উদ্যোক্তাদের মধ্যে এই সক্ষমতা তৈরি হয়েছে। এখানে আমরা এইটাকে সরকার রাজস্ব থেকে যদি বঞ্চিত যাতে না হয়, সে কারণে রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা আরো যেমন বাড়াতে হবে, এবং যারা এই অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে, যারা এই অবৈধ কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় শাস্তি বিধানও করতে হবে। কারণ একজন অপরাধ করবে, অপরাধ যদি শাস্তি না পায় প্রচলিত আইনে, তাহলে ওই অপরাধকে প্রকারান্তরে সমাজ তাকে যে আরো উস্কে দিচ্ছে বা প্রকারান্তরে তাকে উৎসাহ যোগাচ্ছে, সেটা কিন্তু করতে হবে। আমরা এটা কখনো করতে দিতে পারি। অপরাধীকে সাজা দিতে হবে। অপরাধীকে সাজা দিতে পারলে এই যে ব্যবস্থাপনাটা কমে আসবে এবং সরকার রাজস্ব পাবে। জি, অসংখ্য ধন্যবাদ। থাকুন আপনি আমাদের সঙ্গে। আমরা একটু আহসান হাবিব অপু, আপনার কাছে একদম, আপনার সময় একদম শেষ, 2 মিনিটের জন্য আপনার কাছে আসতে চাই। আসলে স্বাস্থ্যবিধি মানার শর্তে আসলে লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। সেই স্বাস্থ্যবিধি আসলে বিভিন্ন অফিস আদালত কিংবা পরিবহনগুলোতে আমরা দেখছি কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? রাজ্যের চিত্র যদি বলি, তাহলে এই ক্ষেত্রে হতাশার চিত্র। আমরা লকডাউন পরিস্থিতি সময় যেটি দেখছিলাম, আসলে মানুষের নিয়ম ভাঙার যে প্রবণতা, সেটি কোনোভাবেই যেন সামলানো যাচ্ছে না। স্বাস্থ্যবিধি মানার জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে, বিশেষজ্ঞদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, কিন্তু তারপরেও আমরা যদি লকডাউন চলছে একদিকে, সেই সাথে কেউ হয়তো কাজ ছাড়াই বাসার থেকে বের হচ্ছিল, সেই সময়টাতেও যদি স্বাস্থ্যবিধি যে মানার কথা, সেটিও কিন্তু মানা হয়নি। তো এখন স্বাস্থ্যবিধির যে কঠোরতা, সেটির কোনোটাই নাই। সেটি বলা হয়েছে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে, এই আশা নিয়েই কিন্তু এই স্বাস্থ্যবিধির বর্তমান যদি আমরা শিথিল অবস্থা বলতে পারি। কিন্তু বাস্তবেই হচ্ছে মানুষের মধ্যে এই বিষয়ে একেবারেই উদাসীনতা আমরা সবখানেই দেখতে পাচ্ছি। একেবারে অফিস আদালত শুরু করে বাজারঘাট যেখানেই যাওয়া যায়, মানুষের হুড়োহুড়ি করে চলার যে প্রবণতা বাজারগুলোতে, সেটিতে খুবই বেড়ে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে মানুষকে যে মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে, যে অন্তত মাস্ক ব্যবহার করে যাতে চলাচল করে, যাতে নিজের যেমন নিরাপদ থাকবে, অন্যকেও নিরাপদ রাখা যাবে, সেই জায়গাটিতেও মানুষের মধ্যে প্রচন্ড ধরনের অভাব আছে। মানসিকতার পরিবর্তনটা আসলে এক্ষেত্রে খুবই জরুরি হয়ে গেছে। আমরা যেটাই বলতে যাই কেন, এখানে কারো খুবই বাধ্য করার চেষ্টা করেও কিন্তু বাধ্য করা যাবে না এক্ষেত্রে, যদি মানুষের মধ্যে সচেতনতা, নিজেদের মধ্যে থেকে যে সচেতনতা। আমাদের সময় একেবারে শেষ। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য জনাব তৌহিদুল হক, আহসান হাবিব অপু, গৌরাঙ্গ নন্দী এবং হাসান আকবর, চারজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংবাদ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।